আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য মূলত এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা বিকাশের কিউআর আছে, অর্থাৎ আমি বিকাশের এজেন্ট নিয়ে কয়েক মাস যাবৎ টুকিটাকি ব্যবসা করছি আমাদের অন্য ব্যবসার পাশাপাশি। তো গতকাল একটা ঘটনার অবতারণা করার জন্য মূলত আমার এই ভিডিওটি, কেননা আপনারা জানেন যে বিকাশ থেকে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার আমরা প্রতিনিয়ত কেউ না কেউ হচ্ছি। কেউ ফসকে যাচ্ছে, কেউ আবার সফল হচ্ছে। এই প্রতারণার জাল এতটাই বিস্তৃত হয়ে পড়েছে যে এরা প্রতিটি কৌশল প্রতিনিয়তই আপডেট করতে থাকে। একটা কৌশলে যখন তারা ব্যর্থ হয়, তখন তারা একটা ভিন্ন কৌশল পাততে শুরু করে। তো আমাদের ব্যবসায় মূলত আমার বাবা কিছুটা সময় দেয়, আমি কিছুটা সময় দিয়ে থাকি। তো আমার অনুপস্থিতিতে আমার বাবা যেহেতু বসে, কিন্তু বাবা বিকাশ সম্পর্কে তত ভালো ধারণা রাখেন না। দেখা যায় যে কেউ যদি ক্যাশ আউট দিতে আসে বা ক্যাশ ইন করতে আসে, আমাকে ফোন দেওয়া হয় যে এই নাম্বারে 200 টাকা, ইভেন 200 টাকা পর্যন্ত কলও যায় যে 200 টাকা গিয়ে ক্যাশ আউট করছে, 200 টাকা দিব কিনা, বা পরিমাণ আরও কম বেশি অনেক ক্ষেত্রে হয়। তো যাই হোক, যেহেতু বাবা বিকাশ সম্পর্কে ভালো ধারণা রাখেন না, তাই বাবা মাঝে মাঝে এভাবে হ্যান্ডেলটা করে থাকেন। কিন্তু গতকাল বিকাল 4টার দিকে আমার ফোনে একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করতে পারিনি ব্যস্ততার কারণে। পরবর্তীতে যখন আসরের সলাতে ছিলাম, এই অবস্থায় আবার ফোন আসে। আমি আসরের সলাত শেষ করে বের হয়ে সে নাম্বারটাতে কল দিই, যেহেতু মিস কল হয়েছিল। কলটা মিসড হয়ে যাওয়ার কারণে আমি তাকে ফোন দিলাম যে কে বলছেন। তিনি বলছে আমি ঘোনাপাড়া আর্মি ক্যাম্প থেকে বলছি, আমার লোক ওখানে গিয়েছিল, আপনাকে পাইনি, আপনি কখন আমাদের এখানে আসতে পারবেন? তা আমি কিছুটা অবাক হলাম, আর কিংকর্তব্য বিমূঢ় হলাম যে কেন আমি এমন কোনো বললাম যে আমি তেমন বিশেষ কেউ না যে আপনার ওখানে আমাকে আসতে হবে, কি সমস্যা বলেন? তো বলতেছে ভাই যে কোনো সমস্যা হলে যে আপনাদেরকে রাখা হয় এমন না, আপনাদেরকে আমাদের প্রয়োজনেও লাগতে পারে। আমি বললাম যে ভাই, আমার বাবা একজন সেনা সদস্য ছিলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, কিন্তু আমি তো আপনার বিষয়টা বুঝে উঠতে পারছি না। আমার বলছে না, আপনার কোনো সমস্যা নেই, আপনার বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই, বা আমি আশেপাশে খোঁজ নিয়েছি, আপনার কোনো সমস্যা নেই, আপনি একটু আসবেন নাকি আমরা আসব? বললাম কি হয়েছে বিষয়টা বলেন, কি কারণে আসতে হবে, বা কি আপনি কাকে ফোন দিয়েছেন? বলে যেটা শিকদার না, এর শিকদার বলতে কি, আমার দোকানের দরজাতে শিকদার নাম করে একটা নাম্বার দেওয়া আছে, আমার পার্সোনাল ফোন নাম্বারটা দেওয়া আছে। বলছি হ্যাঁ ঠিক আছে। বলে এটা মাঝিঘাতি স্ট্যান্ডে না? বলে হ্যাঁ। বলে গতকাল একদিন আগে আপনার এখান থেকে 4000 টাকা বিকাশ করা হয়েছিল। আমার ভাইপো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না কোথায় পড়ে, তাকে মূলত পাঠানোর জন্য বিকাশ করেছিলাম 4000 টাকা, কিন্তু টাকাটা সে পায়নি। আমার ভাইজি আমার সামনেই বসে আছে, সে বলছে যে টাকাটা বিকাশে আসেনি। তারপর আমি বললাম যে এমন তো কখনো ঘটেনি যে টাকা দিয়েছেন অথচ টাকা যায়নি। তো আমার বাবা বসে, দেখি আমি বিষয়টা দেখতেছি। তো ঠিক আছে, আপনি একটা নাম্বার নেন। আমি ঝটপট দোকানের দরজাটা খুলে একটা নাম্বারটা লেখার জন্য একটা কাগজ নিলাম। কাগজে নাম্বার তিনি বলতেছেন, নাম্বার বলার পরে তো বললো যে আমি একটা কাগজে লিখে দিয়ে এসেছিলাম। দেখেন, একটা কাগজে একটা নাম্বার লিখে দিয়ে এসেছিলাম। তো আনফর্চুনেটলি যে কাগজটাতে আমি নাম্বারটা লিখেছি, মূলত সেই কাগজটা সে লোকই রেখে দিয়েছিল।
বা সেই লোক যে দাবি করছে যে আমি নাম্বারটা লিখে দিয়ে আসছি একটা বিকাশ নাম্বার একটা কাগজে, আমি সেই অপর পৃষ্ঠায় যেহেতু একটা নাম্বারটা লেখা ছিল এক পৃষ্ঠাতে এক পাশে, সুতরাং আমি ওটা উল্টা পাশে নাম্বারটা লিখলাম। লেখার পরে উনি যেহেতু বলছেন যে নাম্বারটা আমি লিখে দিয়ে এসেছি, তাই আমি কাগজটা ঘুরিয়ে দেখলাম, হ্যাঁ আপনি যে নাম্বারটা বলছেন নাম্বারটা তো আমি যে কাগজটার উল্টা পিঠেতেই নাম্বারটা লিখলাম। হ্যাঁ দেখেন, আপনি একটু দেখেন যে টাকাটা আসলে পাঠানো হয়েছে কিনা বা কোথাও মিস্টেক হয়েছে কিনা। আমি বললাম, ঠিক আছে দেখি। তো আমি আমার ট্রানজ্যাকশন হিস্টোরি দেখলাম নাম্বার সার্চ দিয়ে, কিন্তু হিস্টোরিতে আমি এমন কোনো তথ্য পেলাম না যে হ্যাঁ নাম্বার থেকে ক্যাশ ইন হয়েছে বা ক্যাশ আউট হয়েছে ইত্যাদি। তো পরক্ষণে আমি আমার বাবাকে ফোন দিই যে আব্বু, এক দোকানের ডেস্কের উপরে টেবিলের উপরে একটা নাম্বার কাগজে লেখা দেখতে পাচ্ছি, বিকাশ একটা পার্সোনাল নাম্বার লেখা। তো এক লোক আমাকে ফোন দিল যে একটা নাম্বারে 4,000 টাকা দিয়ে আসছি, টাকাটা সে নাকি পায়নি। তো আবু বলছেন আমার সাথে এমন কোনো কিছুই ঘটেনি যে কেউ আমার কাছ থেকে 4,000 টাকা বা কোনো টাকা পয়সা লেনদেনের ব্যাপারে কোনো কিছুই হয়নি। কিন্তু এর আগে প্রায় 2টার দিকে আব্বু আমাকে ফোন দিল, যেহেতু আমি দোকানে ছিলাম না, বাসায় ছিলাম। আব্বু ফোন দিল, তোমাকে আসতে দেরি হবে আব্বু। আমি বললাম যে এই তো রেডি হচ্ছি, আসতেছি। কেন? তো বললো যে একটা লোক আসছে 4,000 টাকা ক্যাশ আউট করবে। কিন্তু লোকটা এ বিষয়টা বোঝে না, তাই ফোন দিলাম না, মানে আমি রেডি হচ্ছি। তো লোকটা চলে গেছে। তো জানি না আসলে বিষয়টা কি ঘটছে বা কি ঘটতে যাচ্ছিল। তো যেহেতু আব্বু বলছে যে না এমন কোনো কিছুই ঘটে নেই বা কেউ আমাকে টাকা দেয়নি, তো আমি ফোনটা আব্বু ড্রপ করার পরে আবার ওই লোকটা কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ বলতে সাথে সাথেই আবার ফোন দিল কয়েক মিনিটের ভিতরে। ফোন দিয়ে জিজ্ঞেস করছে, ভাই আপনি নাম্বারটাকে চেক করেছেন? আমি বলি হ্যাঁ চেক করছি, আমি তো কোনো হিস্ট্রি দেখতে পাচ্ছি না। তো উনি বলছে একদিন আগে। আমি বললাম যে আমি যেহেতু 26 তারিখ ছিল, 25 তারিখের হিস্ট্রিতে এমন কোনো কিছু দেখতে পারিনি। ইভেন এই যে যেহেতু নাম্বার দিয়ে ট্রানজ্যাকশন ডিটেলস যে দেয়া সার্চ দেওয়া যায়, আমি এটা দেওয়ার পরে মূলত ওই নাম্বারের কোনো ট্রানজ্যাকশন হিস্টোরি আমার বিকাশ থেকে আসলে আমি পাইনি। তো লোককে বললাম, উনি বলছে যে আপনি 25 তারিখ বলছেন কেন? আমি বলছি একদিন আগে। তাই একদিন আগে 26 তারিখের একদিন আগে তো আমি 25 তারিখই বুঝি। উনি বলছে না এটা 25 তারিখ না, এটা 24 তারিখ। ঠিক আছে আপনি 24 তারিখ দেখেন। বলছি যে টোটালি এই নাম্বার থেকে কোনো ট্রানজ্যাকশন হয়নি। তো ঠিক আছে তাহলে আমি আসছি। ঠিক আছে আপনি আসেন। উনি আসতে চেয়ে ফোনটা রেখে দিয়েছে। পরক্ষণ আবার আব্বু ফোন দিয়েছে যে আব্বু কি ওই লোক কি আর ফোন দিয়েছিল? আমি বললাম হ্যাঁ ফোন দিয়েছিল, সে তো আসতেছে। আব্বু বলছে ঠিক আছে তাহলে আমিও আসতেছি। আচ্ছা আসেন, দুজনে আসতেছে। তো তারপর পরে ওই লোকটা আবার আমাকে ফোন দিল যে ভাই আমি তো ব্যস্ততার কারণে আসতে পারবো না, আমার লোক যাচ্ছে। ভাই লোক যাচ্ছে আসলে দোকানে কে ছিল, সরি এর আগের যে কলটা ছিল, দ্বিতীয় যে কলটা ছিল সেখানে বলছে, আমি বললাম যে দোকানে কে ছিল? তিনি বললে একটা লোক ছিল, স্বাস্থ্য টাস্থ্য ভালো, টুপি মুখে দাড়ি ছিল, পাঞ্জাবি পরা ছিল। তা উনি যে ব্যক্তির বিবরণ দিয়েছেন তিনি মূলত আমার হয়তো বাবাকে ইন্ডিকেট করেছেন। তা আমি বললাম যে আপনি 24 তারিখ কখন টাকাটা দিয়েছেন? তো বলে 24 তারিখ সন্ধ্যায়। বললাম না 24 তারিখ সন্ধ্যায় আমার বাবা দোকানে ছিল না, আর আমার সাথে এমন কোনো কিছুই ঘটেনি, আপনি হয়তো কোথাও ভুল করছেন, আপনি দেখেন। বলে না আপনার এখানেই দিয়েছি। তো 3 নম্বর কলে যেহেতু বলছে উনি যে ভাই আমি আসতে পারবো না, আমার লোক যাচ্ছে। আমি বললাম ভাই লোক গেলে আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন যে দোকানে আমি ছিলাম না আমার বাবা ছিল? তো উনি বলতেছে যে না আপনার কণ্ঠ দেখে মনে হচ্ছে আপনি ছিলেন। তো দেখেন যেহেতু উনাকে বলছি যে আব্বু যেহেতু দোকানে ছিল না, উনি বিবরণ যা দিয়েছেন পাঞ্জাবি পরা ছিল, দাড়ি ছিল, স্বাস্থ্য ভালো, এক্ষেত্রে উনি আমার বাবাকেই বুঝাচ্ছিলেন। কিন্তু আবার বলছেন না কণ্ঠ দেখে মনে হচ্ছে যে আপনি ছিলেন। তো নিশ্চিত উনি এখানে 2 নম্বরই বা প্রাউড করবেন, এটা স্বাভাবিকগত ধরে নেওয়া যায়। কারণ একটা গল্প আছে আপনারা জানেন, সিংহ আর মেষ শাবকের গল্প, যে পানি ঘোলা করলি কেন? তো বললাম যে মেষ শাবক বলছে আমি তো পানি ঘোলা করিনি, জাস্ট আমি একটু পানি খাচ্ছিলাম। তো বলছে না তুই না, তাহলে তোর বাবা করছে। তো এই যে লোকটার কাহিনীটা অনেকটা এরকমই, যে আপনার কণ্ঠ দেখে মনে, যেহেতু আমি স্বীকার করছি বা আমি তাকে জানাই দিয়েছি যে আমার বাবা 24 তারিখ সন্ধ্যায় দোকানে ছিল না, আমি ছিলাম, সেহেতু উনি এক্ষেত্রে ধরার জন্য বলছে যে না তাহলে আপনার কণ্ঠ দেখে মনে হচ্ছে যে আপনিই ছিলেন। তো ঠিক আছে আপনি আসেন। বলছে না আমি তো আসতে পারবো না, তাহলে আমার লোক যাচ্ছে তারাই বুঝবে। ঠিক আছে আপনি লোক যদি আসে তাহলে কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন যে দোকানে কে ছিল? আমি ছিলাম না বলছে, বলে ভিডিও কলে আমাকে দেখানো হবে। ঠিক আছে ভাই আপনার র্যাঙ্কটা কি?
যেহেতু সেনাবাহিনী চাকরি করে বা সেনা সেনা ক্যাম্প থেকে ফোন দিয়েছে। আমি বললাম আপনার র্যাঙ্কটা কি? ভাই আমার র্যাঙ্ক জানার দরকার নেই, আপনি লোক গেলেই বুঝবেন। ওকে ঠিক আছে, আসুক লোক। তো মাগরিবের সালাতের মধ্যে হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমি দোকান বন্ধ করে একটু সামনের দিকে গেলাম। পরক্ষণে আবার একটা ফোন, ওই নাম্বার থেকেই ফোন আসছে, সালাম দিল। বললাম যে, বলতেছে যে ভাই, যে আপনার ওখান থেকে টাকা পাঠিয়েছি, এটা কি খরচ সহ দিয়েছিলাম না খরচ ছাড়া দিয়েছিলাম? তো আমি বললাম যে আপনিই জানেন ভালো যে খরচ সহ দিয়েছেন না খরচ ছাড়া দিয়েছেন, আমি কীভাবে বলবো? বললো যে আমার তো মনে হয় আমি খরচ সহ দিয়েছিলাম। আমি জানি না। বললে হ্যাঁ, 5,500 টাকা দিয়েছিলাম, 4,000 টাকা আসছে, বাকি 1,500 টাকা আপনি দেন নাই। 1,000 টাকার 4টা নোট দিয়েছি, আর 500 টাকা 3টা নোট দিয়েছি, 5,500 টাকা দিয়েছি, আপনি 4,000 টাকা দিয়েছেন, আর 1,500 টাকা আপনি আমাকে দেননি। আমি বললাম যে ঠিক আছে, 4,000 টাকা যেহেতু আপনার বিকাশে গিয়েছে, তাহলে তো বললাম যে তাকে, যেহেতু বিকাশে 4,000 টাকা গিয়েছে, লাস্টে 3টা ডিজিট বলেন আমাকে যে নাম্বার থেকে টাকাটা 4,000 টাকা গিয়েছে। এখন বলছে আপনার লাস্টের নাম্বার কত? বললাম ভাই আমার লাস্টের নাম্বার তো আপনার দরকার নেই, আপনি আপনারটা বলেন যে আসলে আমার নাম্বার থেকে টাকাটা গিয়েছে কিনা আমি দেখি। তো পরক্ষণে উনি ফোনটা কেটে দেয়। তো দেখেন বিষয়গুলো, এখানে কয়েকটা বিষয় ঘটছে। তো উনি প্রথম কলে আমাকে একটা বিষয় বলছিল যে আপনাদের মাঝিগাতি ওইখানে একটা জ্ঞানজাম হয়েছে, একটা বিশাল আকারে জ্ঞানজাম হয়েছে, ওখানে আমরা গিয়েছিলাম, 2টো গাড়ি ভাঙচুর হয়েছে। প্রথমত এই কথাটা উনি মিথ্যা বলছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। দ্বিতীয় বলছেন যে আমার ভাইজিকে টাকা পাঠিয়েছি, যিনি ঢাকার কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে 24 তারিখের ঘটনা, 24 তারিখে আমাকে জানানো হয়নি যে টাকা দিয়ে এসছি, টাকা পাইনি। তা আমি তাকে বললাম যে ঠিক আছে ভাই, এটা কেমন হলো যে আপনি 24 তারিখে টাকা দিয়েছেন, অথচ আজকে ফোন দিচ্ছেন, 2 দিন পরে ফোন দিচ্ছেন। বলে যে ভাই আমি ছিলাম না, আমি সাভার ক্যান্টনমেন্টে গিয়েছিলাম, তাই গতকাল ফোন দিতে পারিনি। তারপরে এই যে একটা বিষয়, তারপরে বলছে যে আমার ভাইজি আমার সামনে হাজির, আমার সামনে বসে আছে, আমি তার ফোন দিয়ে ফোন দিয়েছি। কিন্তু এই বিষয়টা একেবারে মিথ্যা, কারণ ঢাকাতে টাকা পাঠিয়েছে, একদিন পরে সে তাকে গোপালগঞ্জে এসে অভিযোগ করতে হলো আর্মি ক্যাম্পে যে আমি টাকা পাইনি। তারপর উনি বলছেন, যেটা আমি বললাম, যে আমার বাবার কথা বলছেন, যে তার পরনে টুপি, দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, দাড়ি ছিল, স্বাস্থ্য ভালো। কিন্তু যেহেতু আমি বললাম যে না, আমার বাবা পরশুদিন 24 তারিখ সন্ধ্যায় দোকানে ছিলেন না, যেহেতু এখানে ধরা পড়ে যেতে হয়, তাই উনি বলছেন না, তাহলে আপনি ছিলেন। তারপরে লাস্টের যে ঘটনাটা, যার পরে তিনি ফোনটা কেটে দিলেন, উনি বলছেন যে 5,500 টাকা দিয়েছি, আপনি 4,000 টাকা দিয়েছেন, 1,500 টাকা দেননি। উনি একবার বললো 4,000 টাকা পাঠিয়েছি, আমি টাকা টোটালি আসেনি, আবার বলছে 5,500 টাকা পাঠিয়েছি, 4,000 টাকা আসছে, 1,500 টাকা আসেনি। তো এই যে সামগ্রিক বিষয়টা, এটা কিন্তু নতুন এক প্রকার ফাঁদ, এটা একটা নতুন এক প্রকার ট্রাপ বা কৌশল, যার মাধ্যমে তারা এগুলো করে নিতে পারে। হয়তো যেহেতু দোকানের ব্যস্ততার কারণে বাবা ছিল বা আমি ছিলাম, যেই থাকুক না কেন, একটা কাগজ সে বা অন্য কাউকে দিয়ে দোকানের ডেস্কের উপর রেখে গিয়েছে, একটা বিকাশ পার্সোনাল নাম্বার উল্লেখ করে। এটা কোনোভাবে সে রেখে গিয়েছে যাতে পরবর্তীতে সে এটা ক্লেম করতে পারে। কিন্তু এই বিষয়গুলো একেবারে পুরো ফ্রডবাজি, একটা ধান্দাবাজি। তো আপনারা এই বিষয়ে কয়েকটা বিষয় বুঝবেন। প্রথমত আপনি দেখেন একটা বিষয়, এখানে আমি হয়তো ধরা পড়ে যেতাম, একটা কথা বললে যে জিজ্ঞেস করছিল যে আপনার এখানে টাকাটাকে আমি খরচ সহ দিয়েছিলাম না ছাড়া দিয়েছিলাম। যেহেতু আমি টাকা পাইনি, সুতরাং আমাকে বলতেই হবে যে আমি কিছুই জানি না, বা আপনি খরচ সহ দিয়েছেন না খরচ ছাড়া দিয়েছেন, এটা আমি কীভাবে বলবো? তো প্রশ্নটা অনেকটা এরকম করেছেন যে আপনাকে একটা প্রশ্ন করে আপনি এক কথায় উত্তর দেন। যে কেমন প্রশ্নটা, যে আপনি কি মদ খাওয়া ছেড়ে দিয়েছেন? আপনি যদি না বলেন বা ইয়েস বা নো বলেন, এক কথায় যদি উত্তর দেন, তাহলে কিন্তু আপনি আটকে যাচ্ছেন। যে আপনি যদি বলেন যে হ্যাঁ না, তাহলে বুঝতে হবে যে আপনি এখনও মদ্যপান করছেন বা মদ পান করছেন বা আপনি মদ্যপ। আর যদি বলেন হ্যাঁ, তাহলে বোঝা যাবে যে আপনি আগে মদ পান করতেন ইত্যাদি। সুতরাং আপনাকে এভাবে যারাই যেভাবেই ফোন দেখ না কেন, আপনি সত্যটাকে সবসময় দৃঢ়ভাবে রাখবেন, সত্য কখনো অস্বীকার করবেন না এবং সত্যকে কখনো ভুলে যাবেন না। সুতরাং প্রতিটা প্রশ্নের উত্তর একটা কৌশল অবলম্বন করতে হবে। হয়তো আমার কোথাও ওখানে ভুল ছিল, তাই আমাকে 4-5 বার ফোন দিয়েছে, কিন্তু আমার এখন বুঝতেছি যে কোন কোন জায়গাতে আমি আর একটু কঠোর হলে এতবার আমাকে একটা সাথে সাথেই এটা সলিউশন করে দিতে পারতাম। কিন্তু এখন বুঝতেছি যে না, আমার প্রশ্নগুলো তিনি যেভাবে করেছিলেন উত্তরটা আমার ভিন্নভাবে দেওয়া উচিত ছিল। আমার একটু
হয়তো কৌশলে মিথ্যার আশ্রয় নিতে হতো, কিন্তু আমি ওটা করিনি। জাস্ট আপনারা এরকম যারা ব্যবসা করছেন বা যারা প্রতিনিয়ত এরকম ধোঁকার শিকার হচ্ছেন বা হতে পারেন, তাই প্রত্যেকের দৃষ্টি আকর্ষণার্থে আমি আমার বিষয়টা শেয়ার করলাম। আশা করি আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং নিজের প্রতি যত্নশীল হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।